हमारे जो संसद है हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे। एनसीपीआई से मर्ज कर लिया। एक पॉलिटिकल पार्टी है ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এটি রাজনৈতিক দল। দুদিন আগেও পশ্চিমবঙ্গের যে কোনো রাজনৈতিক সচেতন ব্যক্তিকে যদি এই দলের কথা বলা যেত, তাহলে তিনি প্রশ্ন করতেন এই দল খায় না মাথায় দেয়, এই দলের অস্তিত্ব কোথায়। কিন্তু আজকে এই দলই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় এবং আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। কি এই দল, কোথায় থেকে উৎপত্তি? আমার সঙ্গে আছে সিজার। সিজার, যেটা জানতে চাইবো, কোথায় থেকে এই একটা রাজনৈতিক দল, প্রায় অখ্যাত নাম না শোনা রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের রাজনীতির একেবারে ভরকেন্দ্রে উঠে এলো? 12 ঘন্টাও হয়নি এই দলটার নাম হঠাৎ করেই প্রকাশ্যে এসছে এবং প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হচ্ছে। এই দলটা চর্চা শুরু হওয়ার তার কারণ হচ্ছে তৃণমূলের যে সংসদীয় দল, তার মধ্যে বিদ্রোহী যে সাংসদরা, তারা হঠাৎ করেই তারা দাবি করেছেন এই দলটির সঙ্গে তারা মিশে যাচ্ছেন বা মার্জার হচ্ছে। এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া প্রথম দিকে মনে করা হয়েছিল এটা নাকি একটি ত্রিপুরার দল, কারণ তৃণমূল সাংসদ যারা মার্চ করছেন, যারা মিশে যাচ্ছেন এই দলে, তাদের মধ্যেই বেশ কয়েকজন মন্তব্য করেছিলেন এটি একটি ত্রিপুরার দল। তার পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম দলটি ত্রিপুরার দল নয়। 2023 সালে ত্রিপুরা তারা নির্বাচনে লড়েছিল। দলটি নথিভুক্ত 2022 সালের অক্টোবর মাসে। নির্বাচন কমিশনের যে নথি দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেটা সাঁকরাইলের হাটগাছা বলে একটি জায়গা, সেই ঠিকানায় তারা নথিভুক্ত। প্রত্যেক বছরই তুমি জানো, নির্বাচন কমিশনের যদি সাইট আমরা দেখি, সেখানে দেখা যাবে প্রত্যেক বছরই কয়েক হাজার দল তারা নথিভুক্ত হয়। সেই দলগুলোর আদৌ কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকে না। অনেকাংশেই আমরা খুব সহজ ভাষায় বলতে গেলে এই ইডি সিবিআই তদন্তের সময় আমরা একটা শব্দের সঙ্গে খুব পরিচিত হয়েছিলাম, শেল কোম্পানি। অর্থাৎ একটি মূল কোম্পানি থেকে বিভিন্নভাবে টাকা সাইফন অফ করার জন্য কিছু কাগুজে কোম্পানি তৈরি করা হয়। ঠিক সেরকম প্রত্যেক বছরই এই ধরনের বেশ কিছু রাজনৈতিক দল নথিভুক্ত হয় নির্বাচন কমিশনের কাছে। সেরকম একটি দল যে ঠিকানায় নথিভুক্ত, সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চলে। সেই স্বেচ্ছাসেবী সংস্থার যারা চালান, সেই দম্পতি শিউলি কুণ্ডু এবং তার হাজব্যান্ড উত্তীয় কুণ্ডু, তারা এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। শিউলি কুণ্ডু দলের নথিভুক্ত যখন হয়, সেই সময়ে যে পদাধিকার অফিস বেয়ারার্স এর নাম রয়েছে, সেখানে শিউলি কুণ্ডুর নাম রয়েছে, এবং সেটাই রাতারাতি এই মুহূর্তে রাজ্য রাজনীতির কেন্দ্রে। কারণ তারা এখন নিঃসন্দেহে দাবি করতে পারেন এই রাজ্যের বুকে সব থেকে বেশি সাংসদ রয়েছে এই দলে। আমি এই দলটা থেকে বেশ কিছুদিন আগেই রিজাইন করে গিয়েছি, তো নিয়ার অ্যাবাউট প্রায় মাসখানেক মতো হবে। এখন বর্তমানে যারা প্রেসিডেন্ট আছেন তারা এই ব্যাপারে ভালো বলতে পারবেন। কিন্তু এখনো তো পার্টির হেডকোয়ার্টার আপনার ঠিকানা? হ্যাঁ, আমার ঠিকানাই রয়েছে, এটা ঠিক। সেখানে কি লোকজন আসে যায় পার্টির? না, সেরকম খুব একটা আসে, কিছু কিছু লোকজন কথা হয়। এই 20 থেকে 30 দিন আগে আপনি রেজিগনেশন দিয়েছেন বলছেন, আর 20 থেকে 30 দিন আগে থেকেই এই রাজনৈতিক পটবদলটা শুরু হয়েছে। তা কোথাও গিয়ে কি আপনি রিজাইন করা, আপনাকে রিজাইন করিয়ে কোনো কিছু সূত্রপাত হয়েছে? না না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি নিজের কাজের জন্য এখানে রিজাইন করেছি, এছাড়া আর কিছু ব্যাপার নয়। আর পার্টিটা যেহেতু আগে থেকেই তো এনডিএর সঙ্গে ছিলই, এটা তো এমন নয় যে আজকে নতুন করে ইন্ডিয়ার সঙ্গে থাকছে, তা নয়। তো অনেক আগে থেকে ইন্ডিয়ার সঙ্গে ছিল। এটা 2022 সালে তৈরি হয়েছে। তারপরে ত্রিপুরা ইলেকশন হয়েছে, তারপরে বেঙ্গলে পঞ্চায়েত ইলেকশন ছিল, সেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম। এনডিএর সাথে জোটটা কিভাবে হলো আপনাদের? আমরা ওই মতাদর্শতে বিশ্বাস করি, তাই জন্যই এর সঙ্গে যুক্ত হয়েছিলাম। তৃণমূলের যে বিদ্রোহী গোষ্ঠী ছিল, এই দলে যোগ দেওয়া কি তাদের পক্ষে সুবিধাজনক হলো, বা দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে তারা এই দলে যোগ দিল? দেখো, এই জায়গাটা নিয়ে একাধিক মতবাদ রয়েছে। আমরা তার আগে সংসদীয় দলের এই বিদ্রোহের আগে আমরা দেখলাম যে তৃণমূলের পরিষদীয় দলের একটা বড় বিদ্রোহ হলো। 80 জন বিধায়কের মধ্যে প্রথমে 58 জন, তার পরবর্তীতে আরো কয়েকজন তারা আরেকটা নতুন ব্লক হিসেবে তারা দাবি করলেন, এবং তারা কিন্তু এখনো দাবি করছেন তাদের সঙ্গে এদের একটা পার্থক্য রয়েছে। লোকসভার সাংসদদের সাথে আমাদের বিধানসভার বিধায়কদের এই ক্ষেত্রে কোনো যোগাযোগও হয়নি, এবং তারা তাদের মতো যেটা মনে হয়েছে সেই সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের মতো যেটা মনে হয়েছে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমরা বিধানসভার মধ্যে
2/3 বেশি বিধায়করা প্রিন্সিপাল অপোজিশন হিসেবে এই ব্লকটাকে স্বীকৃতি এবং এই ব্লকটা যাকে এলওপি এবং চিফ হুইপ হিসেবে চাইছে সেই স্বীকৃতিটা, সেটা আমরা সেই দাবিটাই আমরা করেছিলাম। এবং যেহেতু 2/3 বেশি বিধায়ক আমাদের সাথে ছিল, আমরা সেই স্বীকৃতি পেয়েছি। পরিষদীয় দলে যারা বিদ্রোহ করলেন তারা মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী বলে দাবি করে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে টার্গেট করে তারা এই ব্লকটা তৈরি করলেন। এবং তারা দাবি করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠিতে যাদেরকে বিরোধী দলনেতা করা হয়েছে বা যাদের মুখ্য সচেতক হিসেবে দল ঠিক করেছে, সেই পদাধিকারগুলো তারা মানতে রাজি নন। তারা তাদের মতো করে বিরোধী দলনেতা স্থির করেছেন, মুখ্য সচেতক বা ডেপুটি লিডার তারা ঠিক করেছেন। অর্থাৎ দলের মধ্যে একটা বিদ্রোহ, কিন্তু তারা নিজেরা কিন্তু দাবি করছেন তারা তৃণমূলেরই অংশ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথায় আছেন, এইটা তারা তাদের দাবি। অর্থাৎ এই পরিষদীয় দলের চেহারা আর সংসদীয় দলের চেহারার মধ্যে কোথাও একটা পার্থক্য রয়েছে। সংসদীয় ক্ষেত্রে তৃণমূলের 20 জন সাংসদ, 2/3 বেশি, সেই সাংসদরা তারা দলের বিরুদ্ধে গেলেন, তারা পার্লামেন্টে একটা আলাদা ব্লকের দাবি করলেন। এবং গতকাল আমরা দেখলাম রবিবার তারা স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে এই 20 জন তারা চিঠি দিলেন যে তারা একটা আলাদা ব্লক হিসেবে বসবেন। এবং এই জায়গা থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসছিল, যেটা নিয়ে সব থেকে বেশি জল্পনা হচ্ছিল, তাহলে কি তৃণমূলের সিম্বল, প্রতীক, তৃণমূলের যে ফান্ড, সেটাও কি তারা ব্যবহার এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্রে ঠিক একইভাবে শিবসেনার মধ্যে ভাঙন ধরেছিল, এবং শিবসেনার প্রতীক, মূল প্রতীক কার হাতে থাকবে সেটা নিয়ে দীর্ঘদিন একটা বিরোধ তৈরি হয়েছিল, যেটা আদালত পর্যন্ত গড়িয়েছিল। একইভাবে এনসিপির ক্ষেত্রেও, শরদ পাওয়ারের এনসিপির ক্ষেত্রে সেই একই ধরনের বিতণ্ডা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই বিদ্রোহ থেকে অজিত পাওয়ার পুরোটাই শেষ পর্যন্ত তিনি পেয়েছিলেন, প্রতীক থেকে শুরু করে বা এনসিপির যে অর্থ, যে তহবিল, সেটাও পেয়েছিলেন। সেখান থেকে একটা জল্পনা তৈরি হয়েছিল যে এই রাজ্যেও কি তারই পুনরাবৃত্তি ঘটবে। আর সেই জায়গা থেকে কোথাও মনে করা হয়েছিল এই বিদ্রোহী সাংসদরা তারা হয়তো সিম্বল বা প্রতীকের দাবি জানাতে পারেন, তহবিলের দাবি জানাতে পারেন, অর্থাৎ তারাই আসল তৃণমূল, এই দাবিটা জানাতে পারেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে গতকাল সকাল থেকে বিভিন্ন সাংসদরা, তৃণমূলের সাংসদরা তারা দিল্লি যাচ্ছেন এবং দিল্লিতে তারা ওম বিড়লার কাছে যাবেন, চিঠি দেবেন। এই বিষয়টাও একটা প্রকাশ্যে এলো। কাকলি ঘোষ দস্তিদার, যিনি এই বিদ্রোহী গোষ্ঠীর মুখ, তিনি রইলেন। হঠাৎ করেই আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, তিনিও এই বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এবং সেই জায়গা থেকে এই আশঙ্কা বা এই জল্পনাটা চলছিল। এবং সেই জল্পনার মাঝখানে ওম বিড়লার বাড়িতে এই বিদ্রোহী গোষ্ঠী পৌঁছানোর আগেই যারা এই বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেননি, তৃণমূলের যে সাংসদরা, তাদের মধ্যে কীর্তি আজাদ, তিনি পৌঁছে গেলেন ওম বিড়লার। কীর্তি আজাদ আর সাগরিকা ঘোষ, তারা দুজন গিয়ে পৌঁছলেন এবং তারা পৌঁছে তারা জানালেন তৃণমূল একটাই, তৃণমূলের এরকম আলাদা কোনো ব্লক নেই, তারাই আসল তৃণমূল। এবং স্পিকার যেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই চিঠিটাকে গুরুত্ব দেন এবং তৃণমূলের বক্তব্যকে, অর্থাৎ যারা এখনো বিদ্রোহী নন তাদের বক্তব্যকে গুরুত্ব দেন। তারপরে পৌঁছলেন এই 20 জন বিদ্রোহী সাংসদ। তারা গিয়ে কিন্তু কোনোভাবেই তারা নিজেদেরকে আর তৃণমূল দাবি করলেন না। তারা বললেন তাদের 2/3 সংখ্যাধিক্য রয়েছে এবং সেই 2/3 সংখ্যাধিক্য থাকার ফলে দলত্যাগ বিরোধী আইন, সংসদীয় রাজনীতিতে যে নিয়ম রয়েছে, যে আইন রয়েছে, সেখানে একটি রাজনৈতিক দলের মোট সাংসদের 2/3 তারা যদি বিদ্রোহী হন, তাদের বিরুদ্ধে দল কোনো ধরনের পদক্ষেপ করতে পারে না। সেই 2/3 শক্তি দেখিয়ে তারা স্পিকারকে চিঠি দিলেন যে তারা সংসদে একটা আলাদা ব্লক হিসেবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হিসেবে না, আলাদা ব্লক হিসেবে তারা বসতে চান এবং তারা এনডিএ কে সমর্থন করতে চান। তারা কিন্তু নিজেদের তৃণমূল বলে দাবি করলেন না। কেন করলেন না? এই বিষয় নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর খুব স্পষ্ট। সংসদের নিয়ম অনুসারে তারা যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে তারা যদি দাবি না জানান, তাহলে তারা আনলিস্টেড এমপি হিসেবে বিবেচিত হবে। এবং উল্টো দিকে একই রাজনৈতিক দলের দুটো আলাদা ব্লক হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে
সংসদীয় রীতি এবং সংসদীয় নিয়ম মেনে তারা এরকম একটি অনামী, কার্যত অস্তিত্বহীন একটি কাগুজে রাজনৈতিক দলকে তারা ব্যবহার করলেন এবং তারা সেই রাজনৈতিক দলে দাবি করলেন তাদের সঙ্গে মার্জার হয়েছে, অর্থাৎ তারা সেই রাজনৈতিক দলে যোগ দিলেন। टीएमसी रहेगी वो अलग है। आप वो दूसरा जो टीएमसी बोल के जब उन्होंने डिमांड करेंगे तब दोनों पार्टी के बीच में कौन असली टीएमसी है वो विषय पर कोर्ट में डिसाइड होगा क्लेम करेंगे हाँ। टीएमसी आप है। बाद में। এরপরেই হয়তো গোটা বিষয়টা চলে যাবে আদালতে। আদালত প্রতীক এবং সম্পত্তি, যেটা এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্রের ক্ষেত্রে, সেরকম সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য, অর্থাৎ যতক্ষণ এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন সেটা সিজ করতে পারে। অর্থাৎ অদূর ভবিষ্যতে এমনও হতে পারে যে বাংলার ভোট ময়দানে জোড়াফুল প্রতীকটাই হারিয়ে গেল। কিন্তু এখানে আরেকটা আইনগত জটিলতার দিক রয়েছে। আইনি জটিলতার দিক কি? দলত্যাগ বিরোধী আইন অনুসারে আমি বেঁচে গেলাম, এবার এই এনসিপিআইতে যোগ দেওয়ার এই পদ্ধতিটা কেন নেওয়া হলো, এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। একটা হচ্ছে যে জনপ্রতিনিধির সংখ্যার ওপর একটি দলের প্রতীক বা একটি দলের তহবিল কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ভর করে না। আচ্ছা, জনপ্রতিনিধিরা কোন দিকে থাকবেন, তিনি ট্রেজারি বেঞ্চে থাকবেন না অপোজিশন বেঞ্চে থাকবেন, সেটা তাদের ব্যাপার নয়। তারা তাদের আবেদন অনুসারে সেটা হাউসের স্পিকার, সেটা লোকসভা হোক বা বিধানসভা হোক, সেখানে মানে পার্লামেন্ট বা বিধানসভায় তাদের স্পিকার সেখানে সিদ্ধান্ত নিতে পারেন, সেটা নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, সাংসদ বা বিধায়কদের ক্ষেত্রে। কিন্তু দলের যখন বিষয়টা আসবে তখন এখতিয়ারটা চলে যায় নির্বাচন কমিশনের হাতে। তখন নির্বাচন কমিশন কিন্তু দেখবে যে কার হাতে কি রয়েছে, দলের সংবিধান কি বলছে, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্র অনুসারে এই স্প্লিট হলে কার হাতে ক্ষমতা যাবে সেটা সেই গঠনতন্ত্রে কি বলা আছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেটা পরবর্তীতে আদালত পর্যন্ত লড়ায়। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই পরিষদীয় দলের বিদ্রোহ নিয়ে গোটা বিষয় কিন্তু কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সাবজুডিস রয়েছে। স্বভাবতই সংসদেও এই ধরনের কিছু হলে সেটাও আদালতে গড়াবে। তৃণমূলের গঠনতন্ত্র হচ্ছে একদম কংগ্রেসের হুবহু কপি, এবং সেখানে দলের চেয়ারম্যানের গুরুত্ব সব থেকে বেশি, সভাপতি বা চেয়ারম্যান কেন্দ্রিক এই দল, এবং সেই গঠনতন্ত্র অনুসারে দলের যে সর্বোচ্চ বডি হচ্ছে জাতীয় কর্মসমিতি। জাতীয় কর্মসমিতি এবং তার অধীনস্থ যে কর্মসমিতি বা এক্সিকিউটিভ কমিটি রয়েছে তাদের হাতে সংগঠনের হ্রাস রয়েছে। সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা স্প্লিট করলো দলের প্রতীক বা দলের তহবিল, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেগুলো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই গঠনতন্ত্র অনুসারে। এবং সেই কারণে কোথাও এটা মনে করা হচ্ছে যে তৃণমূলের সাংসদরা কোথাও এটা আইনগত দিক থেকে যে সম্ভব নয় দলের প্রতীক এবং দলের তহবিল নিজেদের হাতে নেওয়া, সেটা ভেবেই সংসদীয় রীতি মেনে তারা এই এনসিপিআই নামক দলের আশ্রয় নিয়েছেন। এবং ভবিষ্যতে তাদের হয়তো এই আশঙ্কাটা রয়েছে গোটা বিষয়টা আদালত পর্যন্ত গড়াবে, এবং আদালত পর্যন্ত গড়ালে একটা অনির্দিষ্টকালীন সময় ধরে তৃণমূলের প্রতীক, স্থাবর অস্থাবর সম্পত্তি সেটা ব্যবহার করার ক্ষেত্রে একটা সিজ হয়ে থাকতে পারে। এবং এই প্রথমবার এই ধরনের রাজনীতি সাক্ষী হয়ে রইল। নতুন একটি অখ্যাত দল এই মুহূর্তে বাংলার রাজনীতির কেন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে, আমরা তা নিয়ে আলোচনা করলাম। রাজনীতির অঙ্কে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে যাবে, তৃণমূলের ভবিষ্যৎ কী হবে, নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন আনন্দবাজার.com।